নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু। এখন ভোটে নতুন ট্রেন্ড হলো প্রার্থীকে দেখেই গো ব্যাক স্লোগান, অর্থাৎ বিক্ষোভ দেখানো। প্রার্থীর তো একটি বুথ থেকে অন্য একটি বুথে যাবে, এটা খুব নর্মাল ট্রেন্ড। সে যে দলেরই প্রার্থী হোক না কেন, শাসক হোক বিরোধী হোক, একটি বুথ থেকে আর একটি বুথে যাবে। তার রাইট আছে, তার গণতান্ত্রিক অধিকার আছে যে সে গিয়ে কীরকম ভোট হচ্ছে দেখা। এখন কথা হচ্ছে, এই যে ভোটের ফেজের পর ফেজ, পর্বের পর পর্ব চলছে, নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া। আরও যত ফেজেস বাড়ছে, অর্থাৎ আমরা প্রায় শেষের দিকে পৌঁছচ্ছি, এখন একটি ফেজ বাকি আছে, একটি পর্ব বাকি আছে, 7 দফার 1 দফা এখনও বাকি রয়েছে। হিংসা কিন্তু যত দিন যাচ্ছে, দক্ষিণবঙ্গে যত ভোট হচ্ছে, হিংসাও বাড়ছে। একদম সন্ত্রাস ছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে ভোট হয় না, সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি রক্ত ঝরছে, মারামারি হচ্ছে, প্রার্থী দেহরক্ষীর মাথা ফাটছে, প্রার্থী নিজে আক্রান্ত হচ্ছেন, ইট ছোড়া হচ্ছে, সব রকম হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? সন্ত্রাস ছাড়া কি দক্ষিণবঙ্গে ভোট অসম্ভব? নতুন ট্রেন্ড যেটা দিয়ে শুরু করলাম, প্রার্থী যাচ্ছেন, তাকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক। কি সিম্বলাইজ করছে, কেন হচ্ছে, এর ভবিষ্যৎ কি? ভোটের ভবিষ্যৎ আপনাদের দেখতে হবে, এর ভবিষ্যৎ কি জানতে, অর্থাৎ কি হতে যাচ্ছে 4 জুন, কারা আসতে চলেছে ক্ষমতায়। এই নিয়ে ভোটের ভবিষ্যতে আরও একটি পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা, থাকছেন, আপনারা জানেন, এবং আপনারাই খুব পপুলার করে তুলেছেন এই অনুষ্ঠানকে। আপনাদের কমেন্ট এবং আপনাদের রিয়াকশন আমরা স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, এবং চাইবো যে আপনারা আরও কমেন্ট করুন, আরও রিয়াকশন দিন, কী চাইছেন আপনারা জানান আমাদের সোশ্যাল মিডিয়াতে, যাতে আমরা বুঝতে পারি এক্স্যাক্টলি কোন দিকে ভোটের হাওয়া। আমাদের আজকের পর্বের অতিথি আমার বাঁ দিকেই বসে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। লেখক এবং পলিটিক্যাল অ্যানালিস্ট গৌতম রয়। গৌতমবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, বঙ্গ রাজনীতির কি নতুন ট্রেন্ড যে এই যে বিক্ষোভ, প্রার্থী যাচ্ছেন একটি বুথ থেকে অন্য বুথে, বিক্ষোভ, গো ব্যাক, কি বলবেন? আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা পাল্টা প্রশ্ন করছি। কোন প্রার্থী আক্রান্ত হয়েছেন আর কারা বিক্ষোভটা দেখিয়েছেন এটা বলুন। শাসক, 2 শাসক তো, কেন্দ্রীয় শাসক, রাজ্যের শাসক। তো এই যে বাইনারি রাজনীতি চলছে, এই বাইনারি রাজনীতিতেই তো কে শাসক আর কে বিরোধী এটা বোঝা যাচ্ছে না ভাই, তাই না? যাদের আপনি বিরোধী দেখছেন, যাদের বিরুদ্ধে শাসক বিক্ষোভ করছেন, তারা তো সব কোনো একটা জায়গায় মিলেমিশে আছেন। তারা তো কেউ প্রকৃত বিরোধী নন, ওপরে একটা মিষ্টি মিষ্টি বিরোধ আর কি, ভেতরে দোস্তিটা তো আছেই। সেই কারণে এটা সবটাই একটা দোস্তি আছে। মানে আপনি বলছেন সেটিং, এগুলি তো আপনাদের সংবাদ মাধ্যমের খুব জনপ্রিয় শব্দ, মানুষ ভালোবাসেন। বিষয়টা হচ্ছে, যাকে আপনি বিরোধী বলছেন, আমাদের পশ্চিমবঙ্গে নিরিখে যদি দেখেন, তো তিনি তো পশ্চিমবঙ্গের শাসকেরই সৃষ্টি, আলাদা করে কোনো বিরোধী কিছু নন। আবার কোনোদিন হয়তো ঝাঁকে মিশে যাবে। এই সবটাই ওই একটু জলোচ্ছ্বাস হলে যেরকম কই মাছ জিওল মাছ একটু উঠে পড়ে আর কি, সেরকম ব্যাপার আর। মানে পাবলিককে বোকা বানানো, সেটাই একদম পাবলিককে, আমার আপনার মতো সাধারণ মানুষ, আমজনতা, আমাদের যাদের খেতে হয়, আমাদেরকে বোকা বানানো। কি বেস থেকে কথাগুলো আপনি বলছেন? মানে যদি আপনি দৃষ্টান্ত তুলে ধরেন, এরকম কিন্তু গো ব্যাক আমরা যত ফেজ যাচ্ছি, তার সঙ্গে যেটা আপনাকে আমি আরও জিজ্ঞেস করবো গৌতমবাবু, যত দক্ষিণবঙ্গে ভোট আসছে, এখন 1 দফা বাকি আছে, উত্তরবঙ্গে তো শান্ত ভোট গেল, কিন্তু যত ফেজ এদিকে আসছে, দক্ষিণবঙ্গের দিকে আসছে, ততই কিন্তু অশান্তি, হিংসা, মারামারি, রক্তারক্তি হচ্ছে। কেন? একটা জিনিস দেখুন, এই যে কেন্দ্রীয় বাহিনী এত কিছু, তাদের সমস্ত কর্মকাণ্ড, তা সত্ত্বেও এটা ঘটছে। তাহলে বুঝে দেখুন, অতীতে রাজ্য সরকার পরিচালিত স্থানীয় প্রশাসনের নির্বাচন, পৌরসভা, পঞ্চায়েত, এগুলি কি হয়েছিল? এই যে বামপন্থীরা অভিযোগ করে থাকেন পঞ্চায়েত নির্বাচনের ভয়াবহ সন্ত্রাস ঘিরে, তাহলে কি হয়েছিল ভেবে দেখুন। এই তো আগেও হতো গৌতমবাবু, এটা তো বাম জামানা থেকেই চলে আসছে এই ট্রেন্ড। বাম জামানা থেকে চলে আসছে, এটা তো আপনাদের সংবাদ মাধ্যমের কথা।
বাম জামানা থেকে যদি চলেই আসতো, হ্যাঁ, দুই একটা সমস্যা নিশ্চিত হতো না বললে তো সত্যিকে অস্বীকার করা হয়। কিন্তু যদি হতো তাহলে বাম জামানাতে তৃণমূল কংগ্রেস এভাবে একাধিক জেলা পরিষদ তাদের অধিকারে আনতে পারতেন না। আজকে কোনো বিরোধী, সেটা সত্যিকারের বিরোধী হোক আর ওই বিজেপির মতো সাজানো বিরোধী হোক, কেউ কি পারছে রাজ্যের শাসককে এড়িয়ে গিয়ে কোনো পঞ্চায়েত, কোনো পৌরসভা দখল করতে? পারছে না তো। আপনি সাজানো বিরোধী বললেন কেন বিজেপিকে? কি দেখে মনে হলো আপনার? বিজেপি কে? এই যে যিনি বিরোধী দলনেতা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলছেন ইনিই নন্দীগ্রামে বামফ্রন্টের আমলে সমস্ত অঘটনগুলি ঘটিয়েছিলেন। শুধু উনি নন, উনি এবং ওনার পরিবার, উনি এবং ওনার পরিবার, শুভেন্দুবাবুর পরিবার। আবার এটাই যদি হয় তাহলে তখন শুভেন্দুবাবু যে দলে অবস্থান করছিলেন সেই দলের নেতৃত্ব মমতা, আবার এখন তিনি বিজেপিতে রয়েছেন। একাধিক এই সোশ্যাল মিডিয়া যদি ঘাঁটা যায়, নতুন প্রজন্মের ছেলেরা যারা এটা বেশি ব্যবহার করে, তো রোজই অভিষেক বাবু আর শুভেন্দু বাবু সেই একসঙ্গে সভা করার ছবি, কানে কানে কথা বলার ছবিগুলোতে ভেসে বেড়াচ্ছে। তো এই যে বোঝাপড়ার রাজনীতি, যেটা আমি আপনাকে প্রথমে বলছিলাম, আপনি যেটাকে সেটিং বলছিলেন, আমি এটাকে বলবো বোঝাপড়ার রাজনীতি। অর্থাৎ যেখানে সংকটে পড়ছে, কেন্দ্রের শাসক যেখানে সংকটে পড়ছে, রাজ্যের শাসক তাকে বাঁচিয়ে দিচ্ছে, রাজ্যের শাসক যেখানে সংকটে পড়ছে, কেন্দ্রের শাসক তাকে ফিলারে কাজ করছে একদম। কিন্তু সেক্ষেত্রে খুনোখুনি হচ্ছে, সেখানে মানুষ মরে যাচ্ছে। গৌতমবাবু, তাতে কার কি ক্ষতি হলো? ওদের তো দরকার হচ্ছে লাশ, ওদের তো প্রয়োজন হচ্ছে লাশের পাহাড় যত জমবে ততই তো দুই শাসকের পক্ষে শাসন ক্ষমতাটাকে আরো নিজেদের দখলে রাখা, এবং এই যে কালনিমির লঙ্কা ভাগ যেটা বলা হয়, এটা করে নেওয়া আরো অনেক সুবিধা হবে। সে আমজনতার কি হলো না হলো তাতে তাদের কিছু বোড়া খেলো যা। কিরকম ভোট দেখছেন এখনো পর্যন্ত? কি বুঝছেন আপনি? ভোট বিশেষ করে এতদিন পর্যন্ত যে দুই শাসকের মধ্যে ব্যাপারটা ভাগাভাগি করে নেওয়া হতো, সেই প্রবণতা পশ্চিমবঙ্গে যারা প্রকৃত বিরোধী রাজনৈতিক সত্তা নিয়ে চলেন, বামপন্থীরা, এবং এখন তাদের সঙ্গে আসন সমঝোতা ইত্যাদি ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে একটা এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে একটা বোঝাপড়া হয়েছে। কংগ্রেসের যদিও এখানে কিছু কিছু জায়গায় ভালো শক্তি, মুর্শিদাবাদ জেলা বা মালদা জেলা এখানে ভালো শক্তি, সর্বত্র খুব একটা শক্তি না থাকলেও কিন্তু বামপন্থীদের একটা রেজারেকশন ঘটছে। বিশেষ করে মোহাম্মদ সেলিম যখন বামপন্থী দলের নেতৃত্বে এসেছেন, তখন থেকে বামপন্থীদের মধ্যে যে অংশের মানুষরা নানান হতাশায় বলুন, ক্ষোভে, দুঃখে, অভিমানে বলুন, নিজেদেরকে একটুখানি পিছিয়ে নিয়েছিলেন, একটুখানি দূরে সরিয়ে নিয়েছিলেন, তারা নতুন করে আসছে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। আমার এই ভোটের সময় বিভিন্ন জায়গায় ঘোরা থেকে যে অভিজ্ঞতা হলো, আমি আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলছি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া, সেখানে একটি ছেলে, আমি তার নাম উল্লেখ করছি না, সে এসএসসি পরীক্ষায় সে সফল ছেলে, চাকরি পাচ্ছে না, সে ওদের অনশনে বসেছিল। তার পরিবারটি কিন্তু আগে কংগ্রেসি পরিবার ছিল, জমি অনেক ছিল, এবং অপারেশন বর্গা ইত্যাদির কারণে তারা বামপন্থার বিরোধী। পরবর্তীকালে তার পরিবারটি তৃণমূল হয়ে যায়। সেই পরিবারের ছেলে এখানে অনশন মঞ্চে আসে, সেখানে ওই অনশনের পুরো ব্যাপারটা বামপন্থীদের তরফ থেকে যিনি দেখাশোনা করেন, ইন্দ্রজিৎ ঘোষ, তার সংস্পর্শে এসে সেই ছেলেটি বামপন্থার প্রতি আকর্ষিত হয়। সে একেবারে হার্ডকোর একটা বামপন্থী কর্মীতে পরিণত হয়, এবং ওই মুর্শিদাবাদ, নদিয়া জেলার কৃষ্ণনগরের ওই এলাকায় কোঅপারেটিভের ইলেকশনে সেই ছেলেটিকে প্রার্থী করে বামপন্থীরা। তাকে শাসক দল অফার দেয় একটা বড় অংশের টাকা, যে ভাই তুমি জিতলে আমার দিকে চলে এসো। সে কিন্তু সবিনয় প্রত্যাখ্যান করে। সেই ছেলেটার একটাই কথা, যে দাদা যদি আমি আজকে একটা চাকরি পেতাম তাহলে আমাকে আমার বাবা মায়ের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো না, আমি নিজের মতো করে নিজের দলটা করতে পারতাম। একটা অল্প বয়সী ছেলে, তার কি প্রত্যাশা? তোর আমি ভালো করে প্রেম করতে পারতাম, আমি ভালো করে বিয়ে থাও করে সুন্দর করে ঘর সংসার করতে পারতাম। কিন্তু সেই জায়গায় সে বলছে আমি একটা চাকরি পেলে আমি ভালো করে, আমি কারোর মুখাপেক্ষী না হয়ে আমি বামপন্থী রাজনীতিটাকে আরও এগিয়ে নিতে পারতাম। এটাই কিন্তু আশার আলো। আবার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত
কাপাসডাঙ্গা এলাকা, একটু পূর্ববঙ্গের মানুষজনের এলাকা। সেখানে একটা দোকান, ওই যেরকম হয় একটু পিছিয়ে পড়া জায়গায়, দোকানে শাড়ি, মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস সবই পাওয়া যাচ্ছে। তো একটি নির্বাচনী প্রচার সভা চলছে। সেই প্রচার সভার জন্য বাড়ির বৃদ্ধা যিনি রয়েছেন তিনি চা বানিয়ে দিয়েছেন, ওখানে অন্য চায়ের দোকান টোকানও নেই। এবারে দেখা গেল একজন বক্তা তিনি চিনি ছাড়া চা খাবেন, সেই বৃদ্ধাটি আবার নতুন করে চিনি ছাড়া চা তার জন্য বানিয়ে দিলেন। এই যে ভালোবাসার জায়গা। আবার আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাকে শেষ করছি। মোহাম্মদ সেলিম যখন তার নির্বাচন কেন্দ্রে ভোট প্রচার পর্বে রয়েছেন, একজন হতদরিদ্রা বৃদ্ধা, ছেঁড়া প্রায় শাড়ি এরকম, তিনি হাতে করে একটা 200 টাকার নোট এরকম হাতে করে পাকিয়ে মোহাম্মদ সেলিমের হাতে তুলে দিয়ে বললেন, বাবা আমি বাজারে ডিম বেচি, এর থেকে বেশি আমার ক্ষমতা নেই, এটাই তুমি তোমার ভোটে লাগিও। এই জায়গা থেকেই বুঝতে পারা যাচ্ছে যে একটা নতুন কিছু হচ্ছে, এবং সেটা হচ্ছে সেলিম দা এইভাবে তার নেতৃত্বটাকে, সেটাকে শুধুমাত্র একটা দলীয় ঘেরাটোপে আবদ্ধ করে রাখেননি, যেটা তাদের দলেরই পূর্বাপর নেতাদের সঙ্গে যে ফারাকটা, একটা বৃহত্তর জোট, ওরা যেটাকে, যে শব্দটা ওরা রাজনৈতিকভাবে ব্যবহার করেন, মাঠটাকে বড় করা। কোলাবোরেশন কথা বলছেন? হ্যাঁ, কোলাবোরেশন শুধু না, মাঠটাকে বড় করা। সেখানে যারা যারা একটু অতি বামপন্থায় বিশ্বাস করে, নানান ক্ষেত্রে হয়তো ইস্যুগত তাদের মধ্যে মিল নেই, তাদেরকে ওই এসবে পতিত হোক, অপনীত সব অপমান ভার, এইভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা। মোহাম্মদ সেলিম জিততে পারবেন? অবশ্যই, অবশ্যই। আপনি এতটা কনফিডেন্ট? হ্যাঁ, অবশ্যই। আমার ওই ওর প্রচার পর্ব দেখার অভিজ্ঞতা, এবং শুধু তাই নয়, সেই দিন 7 তারিখের যে 4টি কেন্দ্রে এখানে ভোট হয়েছে, 2টি মালদা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং ভগবানগোলার উপনির্বাচন বিধানসভা, এই 4টেই এই বাম কংগ্রেস জোট পাবে। ফাউ হচ্ছে ভগবানগোলা উপনির্বাচনের বিধানসভার সিটটা, এটা আমি আপনাকে নিশ্চিত করে দাদা বলতে পারি। সেক্ষেত্রে আপনি বলছেন যে বাম কংগ্রেস জোট 5টার বেশি পাচ্ছে? অবশ্যই, আমি আসতাম পরবর্তী। অবশ্যই, অবশ্যই। এবং মোহাম্মদ সেলিম যেটা বলেছেন যে আশাতীত একটা ফল করবে, একটা চমকে দেওয়ার মতো ফল করবে, এটা আমার যে নির্বাচন দেখা ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো রাজনৈতিক বায়াসনেস থেকে বলছি না, এটা সত্যি, এটা বাস্তবে 4 তারিখে। কিন্তু এই জোটের মুখ কোথায় কৌতম বাবু? এই জোটের মুখ কই? মুখ কে? ফোরফ্রন্টে আপনি যখন ইউপিএ প্রথম সরকার তৈরি হচ্ছে, তখন কি কেউ মুখ ছিল? মুখ তো তৈরি হয়ে গেলেন মনমোহন সিংজি। যখন জোটের দানাটা আরো বাঁধবে, তখন স্বাভাবিকভাবে মানুষ, এই জোটের সব থেকে বড় কথা হচ্ছে, এটা মুখপাত্ররাই জোটটা তৈরি করেননি, কিন্তু এটা মোহাম্মদ সেলিমেরই কথা, মুখপাত্ররা এই জোটটা তৈরি করেননি, এই জোটটা তৈরি করেছিলেন তলাপাত্ররা। তলা থেকে, মানুষের থেকে, সাধারণ যারা কর্মী সমর্থকদের ভিতর থেকে যে দাবি উঠে এসেছে, সেই দাবির ভিত্তিতে এই জোটটা তৈরি হয়েছে। নেতারা ঠান্ডা ঘরে বসে জোট তৈরি করেননি। তাহলে 2026-এর কি ড্রেস রিহার্সাল করলেন? 2024 অবশ্যই। এটা 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 সেমিফাইনাল হলো বলতে পারেন, 26-এ ফাইনাল হবে। এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক শক্তি তাদের দোসর তৃণমূল কংগ্রেস, তাদেরকে একেবারে রাজনৈতিকভাবে তাদের বিসর্জন দিয়ে, তাদের কোনো ব্যক্তি বিসর্জনের কথা আমি বলছি না, রাজনৈতিকভাবে তাদের বিসর্জন দিয়ে আবার একটা সুস্থ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার অবশ্যই পশ্চিমবঙ্গের বুকে আসবে। সে আপনাদের তো এখন সংগঠন নেই, সংগঠন না হলে তো কোনো ভোট জেতা খুব ডিফিকাল্ট। আমরা দেখেছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কিন্তু পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে সাংগঠনিক দিক থেকে কিন্তু খুব দুর্বল। সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির সংগঠন আর আমাদের সংগঠন দুটো এক নয়, মানে বামপন্থীদের সংগঠন। ভারতীয় জনতা পার্টির সংগঠন যেটা দেখেন, ওদের আসল সংগঠন হচ্ছে আরএসএস। আরএসএস এর রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি। আরএসএস এর যে হাজারো রকমের শাখা সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বনবাসী কল্যাণ আশ্রম ইত্যাদি, আপনার ওই যে ছাত্রদের জন্য যে সংগঠন, শ্রমিকদের জন্য যে সংগঠন, এই সমস্তটাই হচ্ছে ওদের সংগঠন। এবং তাদের যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, তার বাদে এদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ধরুন আজকে মমতা দেবীও যে এই যে রামকৃষ্ণ মিশনকে এইভাবে আক্রমণ করছেন, এটাও তো আরএসএস এর ঠিক করে দেওয়া যে ম্যানুস্ক্রিপ্ট। কেন করছেন? মুখ্যমন্ত্রী হয়ে যেটা তিনি বলেছেন, এর পেছনে রাজনৈতিকভাবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সমস্ত ধরনের হিন্দু ভোট, ধর্মান্ধ হিন্দু ভোট, ধর্মনিরপেক্ষ হিন্দু ভোট এবং নাস্তিক হিন্দু ভোট, যারা রামকৃষ্ণ মিশনের ডিভোটি তারা তো বটেই, তার বাইরে সাধারণ মানুষ
যাদের রামকৃষ্ণ মিশনের প্রতি তাদের যে সেবা কাজ, তাদের শিক্ষামূলক যে সমস্ত কর্মকাণ্ড, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদির যে কর্মকাণ্ড, এবং তার বাইরে হচ্ছে মানুষের সেলফ এমপ্লয়মেন্টের জন্য তারা যে সমস্ত কাজ করছে, মেয়েদের স্বনিযুক্তির জন্য যে সমস্ত কাজ করছে, আর সবথেকে বড় কথা তাদের ধর্মনিরপেক্ষতা। তারা একটা নির্দিষ্ট ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। কিন্তু কোনো অবস্থাতেই আপনি যদি জন্মসূত্রে মুসলমান হন, আপনি যদি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে চান, আপনার কিন্তু ধর্ম পরিবর্তনের কোনো ব্যাপার নেই। বেশ, আপনি আপনার স্বধর্মে বিলং করেই আপনি কিন্তু শ্রীরামকৃষ্ণের উপাসক বা তার ওদের সাধু সন্তদের কাছ থেকে যে পদ্ধতিতে দীক্ষা নিতে পারেন, এই রকম ব্যবস্থা কিন্তু ভারতে আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নেই। সেই জায়গা থেকে সমস্ত হিন্দু ভোটটা যাতে তাদের যারা প্রতিনিধিত্ব করে বলে দাবি করে, রাজনৈতিক হিন্দু ভোট আমি বলছি, ধর্মনিরপেক্ষ হিন্দুদেরকেও মোটিভেটেড করে সেটা যাতে বিজেপির ঝুলিতে পড়ে, সেই কারণে একদম ওই নাগপুরের রেশমবাগের কেশব ভবন থেকে যে তৈরি করে দেওয়া চিত্রনাট্য, সেই চিত্রনাট্যের উনি তার অভিনয় করে যাচ্ছেন। সেক্ষেত্রে কি আপনি বলছেন মুখ্যমন্ত্রী মাইনরিটি ভোট তার একটা বড় অ্যাসেট? আমরা প্রত্যেকে সেটা রাজনৈতিক মহল জানে, সংবাদ মাধ্যম জানে, আমরা সবাই জানি। সেক্ষেত্রে কোনো একটা জায়গায় বিশ্বাস হারিয়ে যাচ্ছে, নড়ে গেছে কি? মজার কথা হচ্ছে, ওনার এই যে একটা সময় গুজরাট গণহত্যার সময়কালেও উনি এনডিএ শিবিরে, বিজেপির সঙ্গে উনি মন্ত্রিসভায় বিলং করছেন, এবং সেই গুজরাট গণহত্যায় মুসলমানের রক্তে হাত লাল করে নরেন্দ্র মোদী যখন আবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে এলেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজিকে ফুল পাঠালেন। এটা বুঝতে পারা যায় যে এখন খাতায় কলমে বিজেপি মানে বিজেপির বিধায়ক, অথচ তৃণমূলে বিলং করছেন। মুকুল রায় ওই যে বলে ফেলেছিলেন না, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, ওটা তার অসুস্থতা না, আসল সত্যি কথাটা ভদ্রলোক বোধহয় বলে ফেলেছিলেন। তো সেই জায়গা থেকে একটা সময় এলো যখন বিজেপি মনে করলো আরএসএস এর ইনস্ট্রাকশনে যে কংগ্রেস মুক্ত ভারত তারা তৈরি করবে আর বাংলাকে তারা কমিউনিস্ট মুক্ত করবে। তখন যাবতীয় প্রতিক্রিয়াশীল শক্তি, এমনকি কোনো কোনো অংশে উগ্র বাম যারা বলেন, যেমন পূর্ণেন্দু বসুরা যাদের প্রতিনিধিত্ব করেছিলেন, ওই দোলা দেবী রাজাদের প্রতিনিধিত্ব করেছিলেন, তারাও একসঙ্গে একটা জায়গায় এলো। এবং তখনই কিন্তু আবার সেই কেশব ভবনের চিত্রনাট্য, যে তুমি ভাই আমাদের সঙ্গে থেকো না, মমতা দেবীকে ওরা বোঝালেন, তুমি ভাই আমাদের সঙ্গে থেকো না, তাহলে মুসলমান ভোটটাই হচ্ছে বামপন্থীদের অন্যতম প্রধান ভিত্তি। কারণ মুসলমানদের সত্যিকারের আর্থসামাজিক উন্নতির জন্য তারা চেষ্টা করেছে, কেবলমাত্র ধর্মীয় পরিমণ্ডলে তাদের টেনে না রাখতে। সেই কারণে মমতা যখন দ্বিতীয় ইউপিএর মন্ত্রী, আপনি চিন্তা করুন তো, তখন শুধু পরোটায় মমতা ব্যানার্জি চলছে না, তখন তার মোগলাই পরোটা দরকার, তাই শুধু ইমামে তার চলছে না, তখন তিনি শাহী ইমাম নিয়ে এলেন বরকতি সাহেবকে। আমার এখানে একটা বড় প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গে মানে আপনি যদি বলেন যে ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোট, সেখানে কিন্তু বামফ্রন্টের সব দল আছেন সেখানে। বেঙ্গলে বাংলার কনটেক্সটে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এখানে কোনো জোট নেই। সেই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি হবে? না, সেই জোটে কি মমতা দেবী আছেন ইন্ডিয়া জোটে? না, উনি বলেছেন যে বাইরে থেকে উনি সাপোর্ট করবেন। কে ওনার সাপোর্টে কে প্রত্যাশা করে? ট্রেনটা বেরিয়ে গেছে। ধরুন আপনি দমদমে নামবেন, আপনার বাড়ি দমদমে, আপনি দমদমে নামবেন, ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গেছে, ইন্ডিয়া জোটের ট্রেনটা তো স্টেশন থেকে বেরিয়ে গেছে। এখন আপনি আর কি করে শিয়ালদা স্টেশন থেকে ওই ট্রেনটা ধরবেন? তো এখন ওর সাপোর্ট ছাড়া ইন্ডিয়া জোট কি সম্ভব? আমি আসতাম সে প্রশ্নে। দিল্লিতে আপনি কি দেখছেন আউট অফ টোটাল সিট আছে? তার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, ব্যক্তিগত বিষয় নিয়ে আমি বলি না, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্নে উনি সমর্থনের প্রশ্নে কারোর প্রতি সমর্থনটা বেশি দিন রাখতে পারেন না। যে জর্জ ফার্নান্ডেজ ওকে এনডিএর মধ্যে যে সমস্ত তখন বিপদ আপদ হয়েছিল, তখন তাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেই জর্জ ফার্নান্ডেজের দোহাই দিয়ে উনি এনডিএ ছাড়লেন। কারণ হচ্ছে তখন অলরেডি তাকে আরএসএস বলে দিয়েছে, ভাই তুমি আমাদের সঙ্গে একটু দূরত্ব রাখো, ভেতরে ভেতরে যা দোস্তি অবশ্যই থাকবে, কিন্তু আমাদের সঙ্গে একটু দূরত্ব রাখো, কারণ ভুলে গেলে চলবে না। এই যে ওদের যে সিম্বলটা দেখছেন আপনি, যে সিম্বল নিয়ে ওরা ভোটে লড়েন, এই সিম্বলটা ইলেকশন কমিশনে যাতে মমতা দেবী পান, সেটা সেই নির্বাচন কমিশনকে লিখিতভাবে অনুরোধটা জানিয়েছিলেন, যাকে উনি বাজপেয়ী মন্ত্রিসভায় থাকাকালীন একদম পছন্দ করতেন না, লালকৃষ্ণ আডবাণী, তিনি জানিয়েছিলেন।
আবার পরবর্তীকালে দেখা গেল এই লালকৃষ্ণ আডবাণী তার কাছে ভালো হয়ে গেলেন, আবার মোদি খারাপ হয়ে গেলেন। আবার তারপরে দেখা গেল মোদি ভালো হয়ে গেলেন, অমিত শাহজি খারাপ হয়ে গেলেন। ওনার কনসিস্টেন্সির অভাব আছে, রাজনৈতিক কনসিস্টেন্সি। একটু ভোটের কথায় আসি। বাংলায় 42টার মধ্যে আপনি কি ইকুয়েশন দিচ্ছেন? দেখুন, অন্য দলের বিষয় বলাটা খুব বিং কঠিন। আ পলিটিক্যাল অ্যানালিস্ট আপনি কি বলবেন? রাজনৈতিকভাবে আমার যেটা মনে হয়, বাম কংগ্রেস জোট তারা চমকে দেওয়ার মতন, এবং মানে খাতা তো খুলবেনি, বামেরা তো খাতা খুলবেনি। 10 সংখ্যার, আপনি বলেছেন এটা সেমিফাইনাল। অবশ্যই 10 সংখ্যার উপরে তারা যাবেন, 10 সংখ্যার উপরে তারা যাবেন। Out of 42? বাম কংগ্রেস আউট অফ 42, বাম কংগ্রেস জোট তারা কিন্তু 10 সংখ্যার উপরে যাবে। আমি আপনাকে ধরে ধরে বলছি, রায়গঞ্জ কংগ্রেস জিতবে। 7 তারিখের যে 4টে ভোট হলো, সেই 4টে ভোটেই বাম কংগ্রেস জোট জিতবে। আপনার বোলপুর, যেটা শ্যামলী প্রধান বামপন্থীদের ক্যান্ডিডেট, সেটাতেও 50% সম্ভাবনার জায়গা আছে। কৃষ্ণনগরে কিন্তু অবশ্যম্ভাবীভাবে বামেরা জিতবেন। রানাঘাটও 50% জিতবার সম্ভাবনা। মতুয়া ভোট, বিজেপি, মতুয়া ভোটকে ঘিরে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি এবং মতুয়াদেরকে নিয়ে যে ছেলে খেলা, এটা মতুয়াদের একটা বড় অংশ বুঝতে পেরে গেছে। এবং সেক্ষেত্রে আমি বলবো, এখন রানাঘাট সাবেক নবদ্বীপ ছিল, সেখানকার যে বামপন্থী সাংসদ ছিলেন অলোকেশ দাস, তাঁর যে অক্লান্ত পরিশ্রম, তার একটা বিশেষ ভূমিকা আছে। বিশেষ করে সেখানকার সাংসদ হিসেবে অলোকেশ বাবু যে ভূমিকা রেখেছিলেন, ধরুন ছোট্ট একটা বলছি, পাওয়ার লুমের ক্ষেত্রে। পাওয়ার লুম আপনি জানেন, ওই রানাঘাট অঞ্চলের, মানে রানাঘাট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির একটা বড় অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করে। সেই পাওয়ার লুমটা একটা সময় সরকার ওটাকে কমার্শিয়াল কানেকশনের মধ্যে নিয়ে এসেছিল, ইলেকট্রিসিটির। বামফ্রন্ট সরকারই কিন্তু ওটাকে আবার সেটাকে ডোমেস্টিক কালেকশনের মধ্যে নিয়ে এসেছে। এই যে জায়গাগুলো, যেগুলো একটা সময় তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আমার নিজের অভিজ্ঞতাতে বলছি, সেই গরিব গুরব মানুষ যারা ছিল বামপন্থীদের আসল ভিত্তি, সেই গরিব গুরব মানুষ রাত 9টা 10টায় তারা মোহাম্মদ সেলিমের বক্তৃতা শুনবে বলে, অলোকেশ দাসের বক্তৃতা শুনবে বলে, অধীর চৌধুরীর বক্তৃতা শুনবে বলে, এই রানাঘাটে যেভাবে তারা ওই রাত্রে বাড়ি ফিরে যাওয়ার কমিউনিকেশনও সেভাবে নেই। এখন তো বামপন্থীদের হাতে তো আর ইলেকট্রাল বন্ড নেই যে তারা ওই গাড়ি ভাড়া করে বিলাসবহুল ব্যাপার করে তাদেরকে নিয়ে এসে সভা ভরাবে। কিন্তু তারা এইভাবে রানাঘাটে দেখেছে, সভা দেখেছি আমি, শান্তিপুরে তাদের সভা দেখেছি। এটা কিন্তু একটা আশার আলো। না, আমি যদি সেক্ষেত্রে ইকুয়েশন আপনাকে জিজ্ঞেস করি, 42টা থেকে আমি 10টা আপনি বললেন বাম কংগ্রেস, 10 থেকে 12টা, বেশ আমি 10টাই ধরলাম, 32টা বাকি রইল, কিভাবে ডিভাইড করবেন? এরপর আমার ধারণা কালনিমির লঙ্কা ভাগ, যেটা আপনাকে আমি প্রথমে বলছিলাম, ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি বিজেপি, তারা 19-এর নির্বাচনে যে মেরুকরণের রাজনীতিটা পশ্চিমবঙ্গে লাগু করতে পেরেছিল, বামপন্থী শক্তি বৃদ্ধির কারণে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বামপন্থীরা একেবারে সমস্ত রকমের বাড়াজাল ভেঙে বাইরে বেরিয়ে আসার পরে সমস্ত স্তর, সে যেমন বৃদ্ধ, আমি এমনও ওদের সভা দেখেছি, রাত প্রায় 10টা একটা প্রত্যন্ত গ্রামে মিটিং হচ্ছে, একজনের বাড়ির দাওয়ায় মিটিং হচ্ছে, এবং সেখানে বিজেপি কিন্তু তার লোক আবার ঢুকিয়ে দিয়েছে গন্ডগোল পাকানোর জন্য। তো এই যাই হোক, সভা হলো, ওই গ্রাম সভা যাকে বলে সভা হলো। সভার পর সবার যারা বক্তা, তাদেরকে ওখানে যারা সিনিয়র বৃদ্ধ মানুষরা ছিল, তারা বলছেন আমাদের কিন্তু সেই বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার আগের যে অবস্থা ছিল, সেই জায়গাটা মনে পড়ে যাচ্ছে, ওই লণ্ঠনের আলোয় আমরা সভা করতাম। এই জায়গাটা কিন্তু আসছে। আমাদের হাতে সময় খুব কম, ওয়ান লাইনার বলবো, সেক্ষেত্রে তৃণমূল কটা পেতে পারে বিং আ পলিটিক্যাল অ্যানালিস্ট আপনার অবজারভেশন, এবং বিজেপি কটা পেতে পারে আউট অফ 32? একটা জায়গা আমার মনে হয় যে বিজেপির আসন সংখ্যা 19-এর নিরিখে কমবে, বেশ তৃণমূলেরও কমবে। সেই জায়গাটা বাম কংগ্রেস জোট নেবে। তৃণমূল এবং বিজেপির জায়গা থেকে যে জায়গাগুলি কমবে, সেগুলি বামপন্থীদের বা বাম কংগ্রেস জোটের অর্জন। শেষ প্রশ্ন করব, 19-এ কি বামের ভোট রামের জন্যই বিজেপির এত উত্থান? না, কখনোই নয়। কোনো 2-1জন মানুষ হয়তো মোটিভেটেড হয়েছে, কিন্তু সার্বিকভাবে সেই সময় একটা তথাকথিত মোদি হাওয়া, যেভাবে মোদির পক্ষে একটা মিডিয়ার যেভাবে প্রচার,
আর আজকে দুবার মোদি প্রধানমন্ত্রী থাকবার পর অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতা যে জায়গায় গেছে, জিনিসপত্রের দাম, বেকারি, নানা ধরনের স্ক্যাম, যেমন কেন্দ্রের স্ক্যাম তেমন রাজ্যের স্ক্যাম, সেগুলি যে জায়গায় গেছে, কোনো হাওয়াই এবারে কাজ করেনি। এবারে একমাত্র কাজ করেছে বাম কংগ্রেস হাওয়া, বামপন্থীদের পালে হাওয়া, এবং সেটা সম্ভব হয়েছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বের কারণে। কারণ এই আগের নেতৃত্ব তারাও যথেষ্ট যোগ্য ছিলেন, কিন্তু এইভাবে দৌড়ে সব অংশের মানুষকে সমবেত করা, এটা হয়তো নানান সমসাময়িক বাধ্যবাধকতার কারণে সম্ভবপর হয়নি, যেটা সেলিম পেরেছেন। বেশ, অনেক ধন্যবাদ গৌতমবাবু, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনাকে আসবার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো থাকবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাইবো আপনাদের কমেন্ট, আপনারা কি ভাবছেন ভবিষ্যৎ, অর্থাৎ ভারতের ভবিষ্যৎ কি হবে 4 তারিখ, অর্থাৎ কে নেবে দেশের দায়িত্ব এবং কার হাতে রিমোট কন্ট্রোল থাকবে, কোন দলের রিমোট কন্ট্রোল থাকবে। আপনারা জানান আমাদের এপিসোড থেকে কেমন লাগছে, আপনাদের ফিডব্যাক, রিয়াকশনস দিন, এবং ভোটের ভবিষ্যৎ এইভাবে কিন্তু চলতে থাকবে। আমরা আরও একটি পর্বে যখন আসবো, অন্য গেস্ট থাকবে না, অন্য পলিটিক্যাল অ্যানালিস্ট থাকবে না আমাদের সঙ্গে, তার বিশ্লেষণ শুনবো, এবং কি হতে পারে পশ্চিমবঙ্গে, কি হতে পারে দেশে, অর্থাৎ কি কারা আসছে ক্ষমতায়, সেদিকে কিন্তু আমাদের সবার চোখ থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন।